जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना दूं। हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। ना डरे बाजुओं में मेरे 100 सवेरे लिए, 100 सवेरे लिए। हाँ बादलों से उतारा तुमको मेरे लिए, सिर्फ मेरे लिए। जब मेरी उंगलियां तेरे बालों से कुछ कह ना ले, जब तेरी लहर में ख्वाहिशें मेरी बहना ले। हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। বড় আপুর বরের সাজে যখন নিজের ভালোবাসা মানুষটিকে দেখেছিলাম, পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল যেন। যার সাথে 3টা বছরের সম্পর্ক, সেই মানুষটি কিনা আমার নিজের বড় আপুর স্বামী হতে যাচ্ছে, কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার। গতকাল রাতেও তো সুগার সাথে আমার কথা হয়েছিল, সে তো বলেনি যে আজ ওর বিয়ে। আমি কিমতে ইয়ং, ভার্সিটির 4র্থ বর্ষের ছাত্রী আমি। পড়ালেখার খাতিরে ঢাকায় যাওয়া হয়েছিল, সেখানেই হঠাৎ একদিন পরিচয় হয় সুগার সাথে। আস্তে আস্তে ভালো লাগা, আর তারপর ভালোবাসা। আমার বেস্ট ফ্রেন্ড লিসার জন্মদিনে তাদের বাড়িতে গেলে সুগা আমার পিছু নেয়। লিসার খালাতো ভাই হয় সুগা, প্রতিদিন আমার পিছু নেওয়া, প্রতিদিন আমার হোস্টেল রুমের দরজার সামনে একগুচ্ছ কাঠগোলাপ রেখে যাওয়া। আমার ছোট ছোট বিষয়ে খেয়াল রাখাই তার প্রতি আমার ভালো লাগা সৃষ্টি করেছিল। তারপর শুরু হলো মেসেঞ্জারে চ্যাট করা। এরই মাঝে একটা সময় সে আমাকে প্রপোজ করে বসলো। আমি ততদিনে তাকে ভালোবেসে ফেলেছি, তাই তার প্রপোজাল আমি গ্রহণ করে ফেলি। আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমি আর সুগা ছিলাম বেস্ট কাপল। দুজন দুজনের প্রতি বিশ্বাসটা ছিল খুব। চোখ বন্ধ করে আমি সুগাকে বিশ্বাস করতে পারতাম। 2 বছর আগে সুগা পড়াশোনা শেষ করে এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করে। সে যতই ব্যস্ত থাকতো না কেন, আমাকে সময় দিতে কখনোই ভুলতো না সে। কথা ছিল আমি পরীক্ষাটা দিলেই বিয়ের প্রস্তাব পাঠাবে আমাদের বাড়িতে। ভাগ্যের কি পরিহাস, বিয়ের প্রস্তাব তো আমাদের বাড়িতে ঠিকই পাঠানো হয়েছে, তবে সেটা আমার বড় আপুর জন্য। আমার সেই ভালোবাসা মানুষটি আজকে আমায় ঠকালো। আপুর বিয়ের খবরটা শুনেছি 4 দিন আগে। হঠাৎ করেই নাকি বিয়েটা 4 দিন আগে ঠিক করা হয়েছে। আপুর হবু বর ঢাকার, তাও আমি জানতাম। আমার খাগড়াছড়িতে আসার কথা ছিল 3 দিন আগেই, তবে আমার পরীক্ষা থাকায় আসতে পারিনি। গতকাল রাতেই পাড়ি জমিয়েছি খাগড়াছড়ির পথে। বড় আপুর বিয়ে নিয়ে আমি খুব আনন্দিত ছিলাম, তবে এখন মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে এক অসহ্য যন্ত্রণায়। কি রেতে, এখানে দাঁড়িয়ে থেকে দুলাভাইকে দেখে যাবি, নাকি জিমিনকেও রুম থেকে নিয়ে আসবি? জানা মা, জিমিনকে নিয়ে এসে তো দুলাভাইয়ের পাশে বসা। মায়ের কথায় তের ধ্যান ভাঙে, চোখ তার লাল হয়ে আছে, কিন্তু চাইলেও সে এখন সবার সামনে কাঁদতে পারবে না। তে জিমিনের রুমে আসে। জিমিনকে দেখে বোঝা যাচ্ছে সে এই বিয়েতে অনেক বেশি খুশি। তুই অনেক লাকি রে আপু, দুলাভাই তোকে অনেক হ্যাপি রাখবে দেখিস। জানি রেতে, সুগার মতো ছেলে আজকাল পাওয়াই যায় না, ভীষণ ভালো ছেলে। তোরা 2 বোন কি এইভাবেই কথা বলে যাবে নাকি? আর তো হাতে বেশি সময় নেই, কাজী সাহেব ওইদিকে তাড়া দিচ্ছেন। তে জিমিনকে আমরা নিয়ে যাচ্ছি, বরের জন্য যে মালাটা রাখা আছে ফ্রিজে, তুই সেটা নিয়ে আয় যা। তে মালাটা নেওয়ার জন্য চলে যায়, আর এইদিকে মামিরা জিমিনকে সুগার কাছে নিয়ে যায়। তে ফ্রিজ থেকে রজনীগন্ধা ফুলের মালাটা বের করে মালাটা নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। সুগা তার পাশে বসা জিমিনকে দেখতে ব্যস্ত ছিল, তাই সে তেকে খেয়াল করেনি এখন পর্যন্ত। তে মালা হাতে সুগার সামনে দাঁড়িয়ে সুগাকে ডাক দেয়, দুলাভাই। তে ডাকে সুগা মুচকি এসে মাথা তুলে তের দিকে তাকাতে থমকে যায়, মুখের হাসিটাও উধাও হয়ে যায়। তে তুমি এখানে? তের চোখের জল বাদ মানছে না। তে কোনো মতে সুগাকে মালাটা পরিয়ে কোনো রকম কথা না বলে সেখান থেকে চলে যায়। বোনের এমন রিয়েকশনে ভ্রু কুঁচকে যায় জিমিনের। রুমে এসে তে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এইদিকে কাজী সাহেব বিয়ে পড়ানোর সময় জিমিন মাকে বলে ওঠে, তে যদি আমার এই বিশেষ মুহূর্তে রুমে দরজা বন্ধ করে বসে থাকে, তাহলে আমি এই বিয়ে করব না। জিমিনের কথা শুনে জিমিনের বাবা সোবিন তে রুমে গেলেন তেকে ডাকতে। দরজায় টোকা পড়তেই তে চোখ মুছে নেয়।
তে মা দরজা খোল। বোনের বিয়ের দিন এইভাবে দরজা বন্ধ করে রাখলে মানুষে কি ভাববে বলতো? বাবার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দেয় তে। কোনো রকম হাসার চেষ্টা করে বলে, আপু তো আজকে চলে যাবে, তাই কষ্ট হচ্ছে একটু। কষ্ট কি তোর একার হচ্ছে মা? আমাদেরও তো ভীষণ কষ্ট হচ্ছে। কাঁদিস না মা, এটাই দুনিয়ার নিয়ম। জিমিন বলেছে তুই যদি ওর এই বিশেষ মুহূর্তে ওর পাশে না থাকিস তাহলে ও কিছুতেই এই বিয়েটা করবে না। এখন চল তো আমার সাথে। বাবা কথা শুনে তের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে সেখানে যেতে হয়। সুগা তের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে খুব বেশি কান্না করেছে তা সে ভালোই বুঝতে পারছে। তে সুগার দিকে না তাকিয়ে জিমিনকে বলে, আজকের দিনেও তুই জেদ ধরে বসে আছিস আপু? তো কি করব? তুই আমার সাথে না থেকে রুমের দরজা বন্ধ করে বসেছিলি কেন বলতো? আসলে কি বলতো, আমার বোনটা তো আজকে অন্যের বাড়িতে চলে যাবে, তাই একটু কষ্ট হচ্ছিল। সে কি, তোর তো খুশি হবার কথাতে, কারণ বাবা মায়ের সব ভালোবাসা এখন থেকে তুই একাই পাবি। আমি স্বার্থপর নই আপু। একটু পরে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিলেন। জিমিনের কবুল বলা হলে সুগা যখন কবুল বলবে তখন তে এক দৃষ্টিতে তাকিয়েছিল সুগার দিকে। কি করে পারলো একটা মানুষ এইভাবে বেইমানি করতে? সুগা তের দিকে এক নজর তাকিয়ে 3 বার কবুল বলে দেয়। তারপর রেজিস্ট্রেশনও হয়ে গেল তাদের। তে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু হজম করে নিল। জিমিনের বিদায়ের সময় সবাই কান্না করলেও তখন কেন জানি তের চোখে পানি ছিল না। সুগার মা অনেক করে বলে দিয়েছেন জিমিনের সাথে তেকেও যেতে। সবার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে তেকে জিমিনের পাশে গিয়ে বসতে হয়। সুগার ফুপুর বাড়ি খাগড়াছড়িতে, তাই সুগা আর জিমিনের বিয়ের সব আয়োজন এখানেই করা হয়েছে। ঢাকায় যাওয়া সম্ভব না বলে জিমিনকে ফুপুর বাড়িতে নিয়ে যায় তারা। রাত 10টার দিকে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। বাড়িতে প্রবেশ করা মাত্রই সুগার সব বোনেরা গিয়ে জিমিনকে ঘিরে ধরে। সুগা সেই ফাঁকে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত 12:30টার দিকে সুগা বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ আগে কাজিনরা সবাই মিলে সুগা আর জিমিনের জন্য বরাদ্দকৃত রুমে জিমিনকে রেখে এসেছে। ড্রয়িং রুমের এক পাশে দাঁড়িয়ে আছে তে। সুগাকে আসতে দেখে তার চোখ ভিজে ওঠে। তে এক ছুটে ছাদে চলে যায়। আকাশে আজ থালার মতো চাঁদ দেখা যাচ্ছে। তে ছাদের এক কোণে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ায়। সারাদিনে সবার জন্য মন খুলে কাঁদতে পারেনি সে। একাকিত্ব এখন তাকে গ্রাস করেছে। ইচ্ছে করছে সবকিছু লন্ডভন্ড করে দিতে। সুগা কেমনে পারলো আমার সাথে এমনটা করতে? আমি তো ওরে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। নিজে চাইতে ওকে বেশি বিশ্বাস করতাম, আর সেই সুগাই কিনা আমাকে এইভাবে ঠকালো। আমি কি করে ওকে সারা জীবন আমার বোনের সাথে দেখবো? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সুগা, তোরে তো আমি সত্যি ভালোবাসি রে। কত স্বপ্ন দেখিয়েছিলি, আজ তুই কেমনে পারলি আমাকে এতটা কষ্ট দিতে? তোর আকাশে আজকে 7 রঙের রংধনু, আমার আকাশে কেন মেঘ জমালি? কেন মিথ্যা আশা দিলি আমাকে? আমি মরে যাচ্ছি সুগা, আমি মরে যাচ্ছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। হে আল্লাহ, কি করব আমি? ছাদে বসে পড়লো তে। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার যে সবকিছু ওলট পালট হয়ে গেছে। কেন কেন করলো আমার সাথে এমন সুগা? কেন? অন্যদিকে সুগা রুমে ঢুকে দেখে তে বিছানার উপর বসে আছে। সুগা জিমিনের দিকে মুচকি এসে বলে, এই গরমের মধ্যে এত ভারী জিনিস পরে থাকতে কষ্ট হচ্ছে না? যাও ফ্রেশ হয়ে নাও। বলে সুগা ব্যালকনিতে চলে যায়। জিমিন লাজুক হেসে বিছানা থেকে নেমে লাগেজ থেকে একটা লাল রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সুগা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তের সাথে প্রতারণা করতে তারও ভালো লাগেনি। শুধু একটা বাজির জন্য সে একটা মেয়ের কাছে সারা জীবনের জন্য অপরাধী। জিমিনকে সুগা 5 বছর আগে নদীর পাড়ে দেখেছিল। মনের মাঝে সেদিনই জায়গা করে নিয়েছিল জিমিন। লিসার জন্মদিনে কাজিনদের সাথে বাজি ধরে তের পিছু নিয়েছিল সুগা। সুগা জানতো না যে তে জিমিনের বোন। তে যখন থেকে সুগাকে পাত্তা দিতে শুরু করে তখন থেকে সুগা তার ইমোশন নিয়ে খেলতে শুরু করে। সেই দিন লিসার জন্মদিনে অন্য সব মেয়েদের থেকে সবচেয়ে বেশি সুন্দরী মেয়েটি ছিল তে। এই লিসার বেস্ট ফ্রেন্ডটাকে দেখেছিস সুগা? কোনো ছেলেকে সহজে পাত্তা দিচ্ছে না, তাই না কিকাই? আমি যদি পটাতে পারি ওকে, তাহলে তোর সেই নদীর পাড়ে দেখা মানুষটিকে খুঁজে বের করে দেব। কি সত্যি? 100% সত্যি। ওকে, বাজি ধরলাম, যদি আমি তের মন জয় করতে পারি তাহলে সেই মানুষটিকে খুঁজে বের করে দিবি তোরা। ঠিক আছে। সেদিন থেকে সুগা তের পিছু নেয়, আর তেও বোকার মতো ভুল মানুষকে ভালোবেসে ফেলে। সুগা ব্যালকনি থেকে রুমে এসে দেখে জিমিন চোখে কাজল দিচ্ছে। সুগা জিমিনের দিকে তাকিয়ে মুচকি এসে ওয়াশরুমে চলে যায়।
জিমিন চোখে কাজল দিয়ে সে ব্যালকনিতে দাঁড়ায়। আকাশে এত সুন্দর চাঁদ দেখে খুশিতে মন ভরে যায় জিমিনের। নতুন জীবনে যেন আজ চাঁদ তারা তাকে স্বাগত জানাচ্ছে। সুগা ওয়াশরুম থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে দেখে জিমিন আকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সুগা জিমিনকে পেছন থেকে জড়িয়ে ধরে। এক হাত জিমিনের পেটে রাখতে জিমিন কেঁপে ওঠে। কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি। জিমিনের চুলে মুখ ডুবায় সুগা। ঘাড় থেকে চুল সরিয়ে গভীরভাবে ছুঁয়ে দেয়। জিমিন খানিকটা কেঁপে ওঠে। সুগা যেন নেশায় পড়ে যাচ্ছে, জিমিনের নেশায়। সুগা জিমিনকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তের চোখের পানি গড়িয়ে পড়ছে। সুগা এখন অন্য কারো হয়ে গেছে, ভাবতেই পারছে না সে। কত সুন্দর নিখুঁত অভিনয় ছিল তার। যারা কথা দেয় তারা সবাই কথা রাখে না কেন? আচ্ছা, আত্মহত্যা কেন নিষিদ্ধ? এই যে আমার মতো জ্যান্ত লাশগুলো কেন কারো চোখে পড়ছে না? আমি তো তখনই মরে গেছি যখন আপুর বরের সাজে সুগাকে দেখেছি। আমার সুগা আজ আমার আপুর জীবনটাকে হাজারো রঙে রঙিন করে দিচ্ছে, ছুঁয়ে দিচ্ছে সেই হাত দিয়ে, যেই হাত দিয়ে আমাকে আগলে রাখার কথা ছিল। হে আল্লাহ, আমার বোনকে তুমি কষ্ট দিও না। আমার বোনের সাথে যেন আমার মতো কিছু না হয়। আমার বোনটাকে তুমি সুখে রেখো। আরে বেআইন সাহেবা, আপনি এত সকালে ছাদে কি করেন? কথাটা শুনে তে পেছনে ফিরে তাকায়। নীল পাঞ্জাবি গায়ে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। দাঁত ব্রাশ করতে করতে ছেলেটি এগিয়ে আসে তের দিকে। তের চোখের দিকে তাকাতে থমকে যায় ছেলেটা। চোখগুলো বেশ ফুলে আছে তের, লালও হয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত জেগেছিল এবং প্রচুর পরিমাণে কান্না করেছে। এই কি, আপনি সারা রাত জেগে কান্না করেছেন কেন? ছেলেদেরকে দেখলেই এখন ভীষণ রাগ হচ্ছে তের। এই যে মিস্টার, শুনুন, আপনাকে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর হ্যাঁ, আমার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। কথাগুলো বলেই তে ছাদ থেকে গটগট করে নিচে নেমে আসে। এই যা, কি এমন বললাম যে এইভাবে রেগে গেল? তের পিছু পিছু ছেলেটা দাঁত ব্রাশ করতে করতে সেও নিচে নেমে আসে। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, সেটা আজ আরো একবার জানলাম। ড্রয়িং রুমে এসে তে মোবাইল হাতে নিয়ে সুগার ফোনে একটা মেসেজ লিখে পাঠায়। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে সুগা। বউ ভাতে ব্যস্ততা কাটিয়ে আমার সাথে একান্ত এসে দেখা করবেন। তে মেসেজটা পাঠিয়ে দিয়ে ড্রয়িং রুমের সোফায় মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। এইদিকে সুগার ফোনে টুং করে মেসেজের শব্দ পেয়ে জিমিন সুগার ফোনটা যেই হাতে নিতে যাবে, সুগা ওয়াশরুম থেকে বের হয়ে দ্রুত জিমিনকে নিজের দিকে টেনে নেয়। বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে জিমিনকে জড়িয়ে ধরে। উফ, আবার শুরু হয়ে গেছে আপনার দুষ্টুমি। বউয়ের সাথে দুষ্টুমি করব না তো কি অন্য কারোর সাথে করব? না, আমি সেটা বলিনি। তাহলে? উফ, কিছুই বলিনি, হয়েছে? এমন সময় দরজা টোকা পড়তেই সুগা জিমিনকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। সকাল 9টা বাজে, তোদের কি এখনো ঘুম ভাঙে নাই সুগা? জিমিন মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘুমটা টেনে মুচকি এসে দরজা খুলে দিতে যায়। সুগা মোবাইল হাতে নিয়ে তের মেসেজটা পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে জিমিন দরজা খুলে দিতে ছেলেটা মুচকি এসে বলে, ভেরি ভেরি গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। আপনাকে তো ঠিক চিনতে পারছি না ভাইয়া। আরে ও হচ্ছে জাংকুক, আমার ফুপুর একমাত্র ছেলে। যাদের বাড়িতে আছো তাকে চিনতে পারছো না জিমিন? কথাটা বলতে বলতে দরজার দিকে এগিয়ে যায় সুগা। আসলে তোদের বিরক্ত করতে চাইনি। মামি বলল তোদেরকে ডেকে নিয়ে যেতে নাস্তা করার জন্য। তুই যা, আমরা আসছি। জাংকুক আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা, ছেলেটা আপনাকে তুই করে বললো কেন? আমরা সমবয়সী, তাই তুই করে বলেছে। ছোট থেকে আমরা একে অপরকে তুই বলে সম্বোধন করে আসছি। অন্যদিকে তেকে সোফায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ভ্রু কুচকালো সকালে সেই ছেলেটা। জাংকুকদের পাশে গিয়ে দাঁড়াতেই তে চোখ মেলে তাকায়। পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ আবার খারাপ হয়ে যায় তের। ছেলেদেরকে দেখলেই এখন ভীষণ রাগ হয় তের। বেআইন সাহেবা, আপনি এখানে বসে ঘুমাচ্ছেন কেন? রাতে কি আপনাকে রুম দেখিয়ে দেওয়া হয়নি? আপনার সমস্যাটা কি বলুন তো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ঘুমাবো। আপনাকে না বলেছি আমার থেকে দূরত্ব বজায় রাখতে? আরে আপনি এমন ভাবে রেগে যাচ্ছেন কেন বলুন তো? আমি কি আপনাকে খারাপ কিছু বলেছি? বিয়ে বাড়িতে আপনি যেখানে সেখানে ঘুমাতে পারেন না, আর তার উপর এটা আপনার নিজের বাড়িও না। আর উপরন্তু
আমি কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছি যে বারবার দূরত্ব বজায় রাখার কথা বলছেন আপনি? কোথায় কি বলতে হবে সেই কমন সেন্সটাও তো আপনার নেই দেখছি। কথাগুলো এক নাগারে বলেই ছেলেটা রাগে গজগজ করতে করতে চলে যায়। সুগা এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে সবকিছুই দেখছিল। জিমিনকে আসতে দেখে সুগা খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। জিমিন তের কাছে এসে তের চোখ মুখের দিকে তাকিয়ে থমকে যায়। এই কি কি অবস্থা হয়েছে তোর তে? চোখ মুখ ফুলে আছে কেন? আর চোখগুলো লাল হয়েই বা আছে কেন? আপু কিছুই না, তুই তো জানিস আমার নতুন জায়গায় ঘুম আসে না সহজে, তাই তো আমি এখানে আসতে চাইনি। আর গতকাল রাতে এত মানুষের ভিড়ে আমার একটুও ঘুম হয়নি। ইস, আমার বোনটা কত কষ্ট করেছে। আয় আমার সাথে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবি। জিমিন তের হাত ধরে রুমে নিয়ে যায়। তারপর তে ওয়াশরুম থেকে বের হলে তাকে সাথে করে নাস্তার টেবিলে নিয়ে যায় জিমিন। তে খাবার টেবিলে বসে জিমিন আর সুগাকে দেখে যাচ্ছে। সুগা তের দিকে তাকাতে চোখাচোখি হয়ে যায় তাদের। তের এই মুহূর্তে গলা দিয়ে খাবার নামছে না, তবু জোর করে কিছুটা খেয়ে মোবাইলে কল আসায় উঠে চলে যায় সে। তের সুগা ভাইয়া নাকি বিয়ে করে ফেলেছে? সত্যি? তুই সবকিছু জানার পরেও কেন আমার কাছে জানতে চাচ্ছিস লিসা? বিশ্বাস কর দোস্ত, আমি সত্যি জানতাম না যে সুগা ভাইয়া বিয়ে করে ফেলেছে। ও আমাকে একটা বারের জন্য বলেনি, এমনকি আমার পরিবার কেউ না। কি জন্য বলেনি জানিস? যদি আমি জেনে যাই তাই। তুই যদি আমাকে বলে দিস সেই ভয়ে। কিন্তু কার সাথে বিয়ে হয়েছে জানিস? আমারই আপন বড় বোনের সাথে। কি, তোর বোনই তাহলে সুগা ভাইয়ের প্রথম দেখায় ভালোবাসার মানুষ? মানে মানে সুগা ভাইয়া তার বন্ধু আর আমার ভাই কাইয়ের সাথে বাজি ধরে তোর সাথে রিলেশনে গিয়েছিল। তোকে বিয়ে করার উদ্দেশ্য তার কখনোই ছিল না। লিসার কথায় তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো মনে করেছিল সুগা হয়তো কোনো একটা অজানা কারণে বিয়েটা করেছে, কিন্তু সুগা এতটা নীচ। ছি, তুই সবকিছু জানার পরেও আমাকে কিচ্ছু বলিসনি লিসা? সুগা ভাই আমাকে বলতে দিত না তে? তোদের রিলেশন যখন 1 বছর পার হয়ে যায় আমি ভেবেছিলাম সুগা ভাইয়া সত্যি সত্যি তোকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে সুগা ভাইয়া এমন কিছু করবেন। তোরা সবাই মিলে আমাকে এইভাবে ঠকালি। হায় রে মানুষ জাতি। তের চোখ বেয়ে আবার পানি গড়িয়ে পড়তে থাকে। কাছের মানুষগুলো প্রতারণা কিছুতে মেনে নিতে পারছে না তে। পার্লার থেকে মেয়েরা এসে জিমিনকে সাজিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আগেই। সুগা হালকা আকাশি রঙের একটা পাঞ্জাবি পরেছে। তে একটা চুড়িদার পরে জিমিনের কাছে গেল। মাশাআল্লাহ, আমার বোনটা আস্ত একটা পরী, কারো নজর না লাগুক। সুগাকে রুমে আসতে দেখে তে জিমিনের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমি যাই, দুলাভাইয়ের সাথে রোমান্স কর। তে কোনো দিকে না তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। সুগা ফুপুদের বাড়িতে এখন মেহমানদের ভিড়। তের মন ভালো নেই। এত মানুষজনের ভিড়ে তার দম বন্ধ হয়ে আসছে। তাই তে ছাদে চলে গেল। ফুপুর বাড়ি উঠানে ডেকোরেশন করা হয়েছে বিধায় ছাদ এখন খালি থাকবে। তে ছাদে গিয়ে রেলিং এর সাথে দাঁড়িয়ে নিচে সব আয়োজন দেখছে। একটু পর নিজের বাবা মা সহ কিছু আত্মীয় স্বজনদের গাড়ি থেকে নামতে দেখেও নিচে যায় না তে। তখনকার সেই ব্যবহারের জন্য আমি মন থেকে দুঃখিত। কারো বলা কথাটা শুনে তে পাশ ফিরে তাকায়। এক নজর তাকিয়ে সেই ছেলেটাকে দেখে তে চোখ ফিরিয়ে আবার নিচের দিকে তাকায়। সরি, রিয়েলি সরি ফর মাই বিহেভিয়ার। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়? তা তো হয় না, কিন্তু ক্ষমা তো চাইতেই পারি ভুল যখন করেছি। বাই দ্য ওয়ে, আমি আপনার দুলা ভাইয়ের ফুফাতো ভাই জাংকুক। আমাকে একটু একা থাকতে দেবেন প্লিজ? কিন্তু আপনি তো সরির উত্তরটা দিলেন না। আপনার কথায় আমি কিছুই মনে করিনি, আর আপনি যা বলেছেন ঠিক বলেছেন। এতে সরি বলার কিছুই নেই। এর থেকেও বেশি কষ্ট নিয়ে সবার সাথে হেসে হেসে ভালো আছি বলে যাচ্ছি। আর তখন আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে বসেছিলাম। এক্সট্রিমলি সরি। আমাকে এই মুহূর্তে একা থাকতে দিলেই আপনি আপনার সরির উত্তরটা পেয়ে যাবেন। একটু একা থাকতে দিন। জাংকুক আর কিছুই বলল না, ছাদ থেকে নিচে নেমে আসলো। তে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। নিচ থেকেই তেকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখলো সুগা। জিমিন এখন তার মা বাবা আত্মীয় স্বজনদের সাথে কথা বলায় ব্যস্ত, তাই সুগা ছাদে আসলো তের সাথে কথা বলতে। সুগা ছাদে এসে ছাদের দরজা বন্ধ করতে লাগলো, যেন তাদের কথার মাঝে কেউ আসতে না পারে। দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে তে সেদিকে ফিরে তাকালো। সুগাকে আসতে দেখে সে চোখ ফিরিয়ে নিল। বুকের মাঝের অসহ্য যন্ত্রণাটা যেন আরো কয়েক গুণ বেশি বেড়ে গেছে তের। সুগা ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে তের উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি আমাকে এখন কি বলবে তে,
আমি তোমাকে না জানিয়ে কেন বিয়ে করেছি, তাও কিনা তোমার আপন বড় বোনকে। সুগার কথা শুনে তে সুগার দিকে এগিয়ে যায়, শান্ত কণ্ঠে বলে, আমাকে ঠকিয়ে আপনি কি পেয়েছেন সুগা? আমি তোমাকে ঠকাতে চাইনি তে। ওহ আচ্ছা, আপনি আমাকে ঠকাতে চাননি, শুধুমাত্র আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিতে চেয়েছিলেন, তাই না? কেন এইভাবে ঠকিয়েছেন আমাকে আপনি? আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম বলে এই প্রতিদান দিলেন তার। জাস্ট একটা বাজিতে জেতার জন্য আমার জীবনটা শেষ করে দিলেন আপনি। আমার ইমোশন নিয়ে এইভাবে খেলতে একটুও কি খারাপ লাগেনি আপনার? কি দোষ ছিল আমার, কি ক্ষতি করেছি আমি আপনার? অ্যান্সার মি। দেখো তে, তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা জন্ম নেয়নি। জিমিনকে যেদিন প্রথম দেখেছিলাম তখনই সে আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। রাগে তে শরীর রিরি করছে। তে সুগার পাঞ্জাবির কলার চেপে ধরে রাগী কণ্ঠে চিল্লিয়ে বলে, আমার ইমোশন নিয়ে খেলার অধিকার তোকে কে দিয়েছে? প্রথম দেখায় একজনকে মনে জায়গা দিতে পারলি, অথচ 3টা বছর আমার সাথে ভালোবাসা নাটক করে আমাকে ভালোবাসতে পারলি না। তোকে কে অধিকার দিয়েছে বাজি ধরে আমার জীবন নষ্ট করার? তে আমার পাঞ্জাবির কলারটা ছাড়ো। সুগা কথাটা বলার সাথে সাথে তে ঠাস করে সুগার গালে একটা থাপ্পড় মেরে দেয়। সুগা গালে হাত দিয়ে রাগে চোখে তের দিকে তাকিয়ে আছে। চোখ নিচে নামা, তোর মতো বেয়াদব ছেলের জন্য এই একটা চোর কোনো ব্যাপার না। তোর বাপ মা কি তোকে এই শিক্ষা দিয়েছে? আর কি জানি বলছিলি, আমাকে তুই ঠকাতে চাস নাই, তার মানে কি তুই আমাকেও বিয়ে করতি? ছি, তুই এতটা নীচ যে এত বড় একটা ভুল করা পরেও তোর মাঝে কোনো অনুশোচনা নেই। আমি যদি বিয়ের দিন তোকে না দেখতাম, তার আগে যদি দেখতাম, তাহলে কোনো দিনও তোর মতো 3rd ক্লাস ফালতু ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে হতে দিতাম না। তুই একটা বারো ভেবে দেখেছিস জিমিন আপু যদি তোর এই কীর্তিকলাপ সম্পর্কে জানতে পারে ও কতটা কষ্ট পাবে? এই সব কিছু জানার পরেও আপু আপনার মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে থাকবে বলে আপনি বিশ্বাস করেন? জিমিন যে এই সব ব্যাপারে জানতে পারে, এই সব কথা সুগার মাথাতেই ছিল না। সবকিছু জানার পর যদি জিমিন সত্যি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি করব? একটা বাজের জন্য সবকিছু শেষ। উফ, এত বড় ভুল আমি কেমনে করেছি? শুনেন মিস্টার মিন ইয়ঙ্গি, আমার সাথে আপনি যা কিছু করেছেন তার জন্য আমি কখনো আপনাকে ক্ষমা করব না। আর জানেন তো, খারাপের কখনো ভালো হয় না, কোনো দিনও না। আপনাকে আমি যতটা না ভালোবাসতাম তার থেকেও বেশি ঘৃণা করি। জিমিন আপু আজ না হয় কাল সবকিছু জানতে পারবে, কারণ সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না। তখন আপনি সবকিছু কি করে ম্যানেজ করবেন? কি হলো, চুপ করে আছেন কেন? কিচ্ছু বলছেন না কেন? আমার প্রশ্নের জবাব দিন আপনি। নিজের প্রতি নিজেই রাগ হচ্ছে আমার, যে আপনার মতো একটা কুত্তা মরকা ছেলে আমি কেমনে বিশ্বাস করলাম। একটা সময় দেখবেন আপনার সামনে আমি ভালোবাসার শহরে ডুবে থাকবো, তখন আপনি নিজে ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করবেন। কথাগুলো বলে তে ছাদে দরজা খুলে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর সবাই এসে খাবার টেবিলে বসে পড়লো। সুগা ছাদ থেকে নেমে জিমিনদের খাবার টেবিলের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। কি রে ভাই, মন খারাপ নাকি এইভাবে দাঁড়িয়ে আছিস যে? পাশ থেকে জাংকুকের কথা শুনে সুগা জাংকুকের দিকে তাকায়। এমনি। ও আয় আয়, তোর বউ শালি সবাই বসে গেছে খাওয়ার জন্য, তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? চল। জাংকুক সুগার হাত টেনে ধরে জিমিনদের খাবার টেবিলের সামনে নিয়ে গেল। তে সুগাকে দেখেও না দেখার ভান করে হাত দিয়ে ভাত নাড়তে লাগলো। জিমিন, লেগ পিসটা দেবো? আমি লেগ পিস খাই না, দেখে দিন। সুগা তে প্লেটে লেগ পিসটা দিতে গেলে তে চোখ গরম করে শান্ত কণ্ঠে বলে, যার তার হাতের দেওয়া জিনিস আমি খাই না। যার তার বললি কেন তে? উনি তো দুলাভাই হয়। আসলে জিমিন, আমি আমার একটা মাত্র শালীর আবদার পূরণ করতে পারিনি বলে এই কথা বলছে। কি আবদার? আর বললো না, তে আমার কাছে আইসক্রিম খেতে চাইছিল, কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম তাই এনে দিতে পারিনি। সেই জন্যই হয়তো আমার উপরে রেগে আছেন। কত সুন্দর গুছিয়ে মিথ্যা বলতে জানে। ভাই একটা জিএফ খুঁজে দে না। জাংকুক, এই বিয়েতে না অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, কোনো একজনকে পটিয়ে নে। আরে সুন্দর মেয়ে দিয়ে কি করবো? আমার একটা মন ভাঙা মানুষ চাই, যাকে প্রচন্ড ভালোবাসতে শিখিয়ে কেউ ছেড়ে গেছে, সে নিজে ঠকে বুঝে গিয়েছে কাউকে ঠকালে কতটা কষ্ট হয়, তাই আমার একটা মন ভাঙা মানুষ চাই। জাংকুক ভাই, তোর জন্য এমন মেয়ে তো গুগলে সার্চ দিয়ে খুঁজে দেখতে হবে। আজকালকার মেয়েদের মন পাওয়া এত সহজ না যে মেয়েদের মন ভেঙে দিয়ে চলে যেতে পারে যে কেউ। হাসাইলি রে, মেয়েদের মন পাওয়া এত কঠিন ব্যাপারও না। খুঁজলে এমন মানুষের অভাব পড়বে না। হতেও তো পারে এমন মেয়ে আমাদের আশেপাশেই আছে, শুধু একটু খুঁজে বের করতে হবে, এই আর কি। তা হতেও পারে।
জিমিন আর সুগাকে জিমিনদের বাড়িতে নিয়ে যেতে চান সোবিন আর ইয়ঞ্জুন, কারণ আগামীকাল রাতে সুগার পরিবারের সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সুগার অফিসও শুরু হয়ে যাবে 3 দিন পর থেকে, তারপর আর আসার সুযোগই পাবে না। তে জিমিনের রুমে গিয়ে একটু দেখে আয় তো, এত দেরি কেন হচ্ছে। যাচ্ছি আম্মু। জিমিনের রুমে দিকে যাওয়ার সময় তের সাথে সুগার চোখাচোখি হয়ে গেল। যাকে দেখতে চায় না সেই খালি চোখের সামনে ঘুরঘুর করে, যত সব আউল ফাউল লোক। এর কথা যদিও সুগার শুনতে পেয়েছে, কিন্তু কিছু না বলে সে চুপ করে চলে যায়। কি রে বোন, তোর এখনো তৈরি হওয়া শেষ হয়নি? হয়েছে তো, আমি এক্ষুনি বের হতাম। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। সবার জোড়াজোড়িতে জাংকুককেও যেতে হচ্ছে তেদের বাসায়। রাত 9টা বাজে সবাই তেদের বাড়িতে এসে পৌঁছায়। জিমিনের কাকিরা সবাই জিমিন আর সুগাকে দেখে অনেক খুশি হয়। তারপর সবাইকে নাস্তা দিয়ে তে নিজের রুমের দিকে দৌড় দেয়। জিমিন আর সুগাও জিমিনের রুমে চলে গেল। সুগা তো রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। আরে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ছো কেন? কি বললা, আরেকবার বলো তো। একবার বলছি যে শুনতে পাও নাই, আরেকবার বলতে হবে? তুমি আমাকে তুমি করে ডাকলে, এখন তো আমার প্রেম প্রেম পাচ্ছে। দেখ এসব ছাড়ুন তো, এখন উঠে ফ্রেশ হয়ে আসেন। এদিকে জাংকুক সোফার উপর বসে ফোন টিপছে। বাবা তুমি এখানে বসে আছো যে, গেস্ট রুম দেখিয়ে দেয়নি কেউ? ঠিক আছে আন্টি, পরে দেখিয়ে দিলেও সমস্যা নেই। তেকে দেখতে পেয়ে ইয়ঞ্জুন থেকে বলে, জাংকুক বাবাকে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয়। আচ্ছা মা, আসুন আমার সাথে। জাংকুক বসা থেকে উঠে মোবাইলটা পকেটে ঢুকিয়ে তের পিছনে হাঁটতে থাকে। তে জাংকুককে একটা রুম দেখিয়ে দিল, কিন্তু মুখে কিচ্ছু বলল না। তারপর দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। জাংকুককে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুখে কিছু বললে কি এমন ক্ষতি হতো কে জানে, এত ভাব, বাপরে। খাবার খেতে তের একদম ইচ্ছে করছে না। সুগাকে আসতে দেখে তে চিল্লিয়ে বলল, ও আম্মু, আমার না খুব ক্ষুধা লাগছে, খাইতে দাও না কেন? তের কথা শুনে সুগা পথে দাঁড়িয়ে গেল। হালকা ঝগড়া হলে যে মেয়েটার গলা দিয়ে খাবার নামতো না, আর সেই মেয়ে কিনা এত কিছুর পরেও ক্ষুধা লাগছে বলছে। তে বাড়িতে মেহমান আছে, এত জোরে চিল্লাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে তো কি করতাম? দেখবো তো আমি তুই কতগুলো খাবার খাস। আমি তো এখানে খাবো না, আমি রুমে নিয়ে গিয়ে খাবো। ইয়ঞ্জুন তেকে 1 প্লেট খাবার বেড়ে দিয়ে পুনরায় রান্নাঘরে চলে গেলেন। তে প্লেট নিয়ে রুমে যাওয়ার সময় সুগার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে, যার তার জন্য এখন আর আমি খাবারের উপর রাগ দেখাই না, গিরগিটিদের জন্য তো একদমই না। তে রুমে ভাত নিয়ে এসে ঢেকে রাখলো। খেতে ইচ্ছে করছে না তার, শুধু সুগার সামনে ভেঙে পড়তে চায় না বলে এত কিছু করলো। রাত প্রায় 1টা, ঘুম আসছে না তে, সবাই ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে রয়ে গেছে, খায়নি তে। সে শোয়া থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ছাদে চলে গেল। ছাদে দরজা খুলে ভেতরে ঢুকেই চাঁদের আলোয় চোখে পড়লো দুজন মানুষকে। ছাদে দোলনায় দোল খাচ্ছে তারা। দোলনাটা মূলত তের পছন্দেই লাগানো হয়েছে। আর একটু এগিয়ে গিয়ে দেখলো সুগার কাঁধে মাথা রেখে বসে আছে জিমিন। এমন দৃশ্য দেখে তের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। তে নীরবে সেখান থেকে চলে গেল। পানি খাওয়ার জন্য উঠে আসছিল জাংকুক। তেকে কান্না করতে দেখে সে মুচকি হেসে পানি খেয়ে রুমে চলে গেল। গভীর রাত, সবাই ঘুমে মগ্ন। ব্যালকনিতে দাঁড়িয়ে অদূর আকাশের দিকে তাকিয়ে আছে তে। হঠাৎ করে চারদিক থেকে শু করে বাতাস বইতে শুরু করে দেয়। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পানি ছিটকে এসে তের হাত মুখ চোখে আছড়ে পড়ছে। তে দাঁড়িয়ে রইল চুপ করে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। হঠাৎই তে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। হাঁটু গেড়ে বসে পড়লো সেখানে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি ভালো নেই সুগা, আমি ভালো নেই, মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে সুগা। কথা দিয়ে কথা রাখলে না কেন তুমি? সকালবেলাতে ছাদে গিয়ে দাঁড়ায়। প্রতিদিন ঘুম থেকে উঠে ছাদে আসাটা তার অভ্যাস। ছাদে বেলি ফুলের গাছ থেকে আসা মিষ্টি গন্ধে তার মনটা একটু ভালো হয়ে যায়। সে চায় না কষ্ট পেতে। এমন মানুষের জন্য তো একদমই না, যে কিনা তাকে ঠকিয়েছে। কি বেআইন, প্রেমে পড়েছেন নাকি? এমন মুচকি মুচকি হাসছেন কেন? একা একা মুচকি মুচকি হাসা কিন্তু প্রেমের লক্ষণ। জাংকুকের কথায় তে ভ্রু কুঁচকে পাশে তাকালো। খুব ভালো একটা মুডে ছিল তে। সকাল সকাল পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল তার। সকাল সকাল এখানে কি করেন আপনি? সকালে মিষ্টি বাতাস না খাইলে আমার সারাদিন ভালো কাটে না, তাই ঘুম ভাঙতে হাওয়া খাইতে চলে আসলাম ছাদে। আসছেন তো ভালো কথা, আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে হাওয়া খাইলে কি ভালো হতো না? বাই দ্য ওয়ে,
হাওয়া আবার খাওয়া যায় নাকি? অনুভব তো করা যায়, এই আর কি। তো মুচকি মুচকি হাসছিলেন কেন? গতকাল কি বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছিল বলে মন খারাপ ছিল? আর আজকে সবকিছু ঠিক হয়ে গেছে নাকি? সে চলে গেছে সারা জীবনের জন্য আমার কাছ থেকে, অনেক বেশি দূরে চলে গেছে, ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কোনোদিনও আর ফিরে আসবে না। কেন ফিরে আসবে না কেন? সে কি মারা গেছে নাকি? উফ, আপনাকে এত কথা বলতে যাব কেন? এত কথা জেনে আপনি কি করবেন? না, কিছুই করব না, এমনিতেই জানতে চেয়েছিলাম। তে বিরক্ত হয়ে আর কিছু না বলে নিচে নেমে গেল। জাঙ্কুক মুচকি এসে তে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তে বিছানায় শুয়ে শুয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। 4 দিন পর তার ভার্সিটিতে যেতে হবে, সামনে পরীক্ষা আছে। সকালে নাস্তা খাওয়ার জন্য ডাক পড়লে রুম থেকে বের হয়ে আসে তে। রাতের খাবার না খাওয়ায় এখন খুব খিদা লেগেছে তার। জাঙ্কুক দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে তের খাবার খাওয়া দেখছে আর হাসছে। এই ভেবে মনে একটু শান্তি লাগছে যে এই মেয়েটা এতদিন একটু স্বাভাবিক হয়েছে। খাওয়া শেষ হলে তে সোফায় বসে টিভি অন করে কার্টুন দেখতে শুরু করে দিল। টম অ্যান্ড জেরি দেখতে তার খুব ভাল লাগে। তের এত বারণ করা সত্ত্বেও জাঙ্কুক শয়তানি হেসে তের পাশে গিয়ে বসে পড়ে। জাঙ্কুককে নিজের পাশে বসতে দেখে রেগে যায় তে। তাই রেগে মেগে শেষ পর্যন্ত টিভি অফ করে দিয়ে গটগট করে সে রুমে চলে যায়। এদিকে জাঙ্কুক তো হাসতে হাসতে শেষ। এই মেয়েটাকে রাগাতে তার খুব ভাল লাগে, অতিরিক্ত ভাল লাগে। বিকালে তেদের এলাকাটা ঘুরে দেখার জন্য তৈরি হলো সবাই। সবাই বলতে জাঙ্কুক, তার বোন জিসু, সুগা আর জিমিন। জিসু হচ্ছে জাঙ্কুকের একমাত্র বোন। আজকে সকালে তার মা বাবার সাথে এসেছে। আরে বিয়ান সাহেবা, আপনার এলাকায় যদি আপনি না যান তাহলে কেমনে হবে বলুন তো? আজব তো মশাই, এতবার বলতেছি যাব না, তারপরে এত জোর কেন করছেন? তেমা, তুই এতগুলো দিন পর বাড়িতে আসলি, ওদের সাথে গিয়ে একটু ঘুরে আয় না, মনটাও ভালো লাগবে। আমাদের সাথে গেলে কি এমন ক্ষতি হবে বলতো তে? আপু তো যাচ্ছি নাকি? উফ, এখন যদি না যায় তাহলে এক একজন এক এক কথা শোনাবে। আজাইরা। খাগড়াছড়ি মানেই পাহাড়ের পর্বত। বাইরে এসে এদের মনটা সতেজ হয়ে গেল। বাতাসে তের খোলা চুলগুলো উড়ছে। সুগা আর জিমিন আগে আগে হাঁটছে। জাঙ্কুক আর জিসু তের একটু পেছনেই ছিল। তারাও চুপচাপ তের পাশে হাঁটছে। হঠাৎ করে তে ঘাড় ঘুরিয়ে চুলগুলোকে সামনে আনতে গেলে জাঙ্কুকের মুখে বাড়ি খায়। জাঙ্কুক সেখানেই দাঁড়িয়ে যায়। বুকের মাঝে ধক করে ওঠে তার। তের আনমনে হাঁটছে। সামনে একটা গর্ততে তের পা পড়ার আগে জাঙ্কুক তের হাত ধরে টান মারে, যার ফলে তে জাঙ্কুকের বুকের উপরে গিয়ে পড়ে। জাঙ্কুক তেকে সহ মাটিতে পড়ে যায়। জিমিন গিয়ে তেকে উঠতে সাহায্য করে। তে হাত ঝাড়তে ঝাড়তে জাঙ্কুকের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, আমার হাত ধরে টান দিলেন কেন আপনি? সামনে তাকিয়ে দেখেন, আরেকটু হলেই তো গর্তে পড়ে নাক মুখ ফাটাতেন। পড়লে পড়তাম, তাতে আপনার কি? আর আপনারা ছেলেরা আমার থেকে দূরে থাকবেন। আপনাদের দেখলেই আমার রাগে গা জ্বলে ওঠে। ফালতু ছেলে, সুযোগ পাইলেই মেয়েদের গায়ে হাত দেওয়ার ধান্দা। তুই এইভাবে কেন কথা বলছিস জাঙ্কুকের সাথে? জাঙ্কুক তো তোর ভালোর জন্যই হাত ধরলো। তুই চুপ কর আপু, সব ছেলেই এক বাটপার। কথাটা আপনি একদমই ঠিক বলেননি মিস্তে। দুনিয়ার সব মেয়েরা যেমন এক না, ঠিক তেমনি সব ছেলেরাও এক না। সবাই বাটপারি করে না। সুগা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তেতু রেগে বাড়ির পথেই হাঁটা ধরলো। আপু, তুই কি করে বুঝবি মন ভাঙার যন্ত্রণা? আমার ভালোবাসা মানুষকে কেড়ে নিয়ে ভালোই তো আছিস, শুধু আমি ভালো থাকতে পারছি না। তের ব্যবহারে জাঙ্কুকেরও খুব বেশি খারাপ লেগেছে। তারা সামনে না এগিয়ে বাড়ির পথেই হাঁটা ধরে। তে বাড়িতে এসে বিছানায় ধপ করে বসে পড়লো। রাগ হচ্ছে তার খুব, ইচ্ছে করছে সুগাকে খুন করে ফেলতে। জিমিনকেও কেন জানি না সহ্য হচ্ছে না। আমার জীবনটা নষ্ট করে ওরা সুখে ঘর করবে? কেন 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 কেন? রাগের মাথায় তে টেবিলের উপরে রাখা একটা কাঁচের গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। কাঁচগুলো ভেঙে সারা রুমে ছড়িয়ে পড়ে। জিমিন সেই সময় তে রুমে ঢোকার সময় একটা কাঁচের টুকরো তার পায়ে গেঁথে যায়। আহ! জিমিনের এই অবস্থা দেখে তে জিমিনের কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে। তারপর এক টানে তের পা থেকে কাঁচের টুকরোটা বের করে আনে। জিমিনের চিৎকার শুনে সুগা ছুটে আসে। জিমিনের পা থেকে রক্ত ঝরতে দেখে সে জিমিনকে কোলে নিয়ে জিমিনের রুমে চলে যায়। দিন দিন কি অসভ্য হচ্ছিস তুই তে? জিমিনের পা কতটা কেটে গিয়েছে দেখেছিস? তে চুপ করে থাকে। ইয়ঞ্জন আর কিছু না বলে জিমিনের রুমের দিকে চলে যায়। উফ, কি করে ফেলেছি আমি এটা? জিমিন আপু তো জানেই না সুগা আর আমার কোনো সম্পর্ক ছিল। রাগের মাথায় কি যে করছে। উফ।
তে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। সুগা জিমিনের পায়ে ব্যান্ডেজ করে দিয়ে জিমিনকে বিছানায় শুয়ে দিল। জিমিন ফ্যানের দিকে তাকিয়ে আছে। তার মাথায় বিভিন্ন চিন্তারা ঘুরপাক খাচ্ছে। সামান্য কারণে যে তে এমনটা করেনি সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। তে কখনো এত অল্প কিছুতে এতটা রেগে যায় না। তে বসা থেকে উঠে ফ্লোর থেকে একটা একটা করে কাঁচের টুকরো উঠাতে লাগলো। একটা কাঁচের টুকরোর সাথে তার হাত লেগে বেশ খানিকটা কেটেও গেল, কিন্তু তে পাত্তা দিল না। বাইরে থেকে এসে রুমে যাওয়ার সময় জাঙ্কুকে চোখ পড়লো তে রুমের দিকে। তে যে হাত কেটে গেছে তা সে স্পষ্ট দেখতে পেয়েছে, কিন্তু সে কিছুই বলল না, কারণ কিছু বলার বা করার অধিকার তার নেই। তে কাজগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়, হাতের রক্তগুলো মুছে নিয়ে ব্যালকনিতে চলে যায়। রাত 10টার দিকে সুগা, জিমিন আর সুগার আব্বু আম্মু ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু জাঙ্কুক আর জিসুকে তের মা যেতে দেয়নি। রাত তখন প্রায় 2টা, সবাই ঘুমিয়ে গেছে। তে বাবার রুম থেকে একটা ঘুমের ওষুধ চুরি করে সেটা খেয়ে নেয়, না হলে আজ রাতও তার নির্ঘুম কাটবে। বিছানায় শুতে ঘুম চলে আসে তের, কিন্তু দরজা বন্ধ করতে ভুলে যায় সে। জাঙ্কুক সন্ধ্যার দিকে ফার্মেসি থেকে ব্যান্ডেজ আর মলম কিনে নিয়ে এসেছিল। হাত কেটে যাওয়ার পর যে মেয়েটা সেদিকে পাত্তা দেবে না তা খুব ভালো করে জানা হয়ে গেছে এই কয়দিনে। জাঙ্কুক চোরের মতো চারদিকে উকি দিয়ে তের রুমের দরজা খোলা আছে কিনা দেখতে থাকে। দরজা খোলা দেখতে পেয়ে জাঙ্কুক যেন আকাশের চাঁদটা হাতে পেয়েছে। ধীর পায়ে তের রুমে ঢুকে দরজাটা হালকা টেনে দেয় জাঙ্কুক। তের কেটে যাওয়া হাতটা আলতো করে ধরে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করতে গিয়ে মনে পড়লো তে যদি সকালে উঠে হাতে ব্যান্ডেজ দেখতে পায় তাহলে বাড়ি মাথায় তুলবে। তার থেকে ভালো শুধু ওষুধটাই লাগানো থাক। জাঙ্কুক উঠে আসার সময় তে নড়ে চড়ে উঠলো। তা দেখে জাঙ্কুক একটা ঢোক গিলে আস্তে আস্তে তের রুম ত্যাগ করলো। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই, ঘুম আসছে না। কালকে সকালে এখান থেকে চলে যাবে, তাই মনটাও হালকা খারাপ হয়ে গেছে। সকাল 9টার দিকে জাঙ্কুক আর জিসু বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হয়। তে রুমেই ছিল, সকালে নাস্তাটাও করেনি সে। জিসু তের রুমে এসে বলল, তে আপু আমরা চলে যাচ্ছি। তাই চলে যাচ্ছ? আচ্ছা আবার আসিও। পরের দিন তেও ঢাকার হোস্টেলে ফিরে আসে। দেখতে দেখতে 7টা মাস কেটে যায়। তের ফাইনাল পরীক্ষা শেষ হওয়াতে আজকে তে হোস্টেল ছেড়ে একেবারে বাড়িতে ফিরে এসেছে। বিকেল 4:30টায় তের ঘুম ভাঙলো। এত সময় ধরে ঘুমিয়েছি। তে হাই তুলতে তুলতে ওয়াশরুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে তে মুখ মুছে নিল। ড্রেসিং টেবিলের সামনে বসে এলোমেলো চুলগুলো আঁচড়ে নিল। তারপর ওড়না গলায় ঝুলিয়ে রুম থেকে বের হয়ে মাকে ডাকতে লাগলো। খিদা পেয়েছে মা, সারাদিন ভাত খাওয়া হয়নি। নিচে কোথাও ইয়ঞ্জনকে দেখতে না পেয়ে ছাদে চলে যায় তে। ছাদে গিয়ে দেখে পাশের বাড়ির কিছু আন্টিদের সাথে বসে গল্প করছেন তিনি। তে তাদের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে জাঙ্কুকের মাকে দেখে ভ্রু কুঁচকালো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কখন আসলেন আন্টি? এই তো আধা ঘন্টা আগে। তুমি ঘুমিয়েছিলে বলেই দেখতে পাওনি। জিসু কেমন আছে? ও ভালোই আছে। ওর আজকে প্রাইভেট ছিল তাই ও আসতে পারেনি, না হলে ও আসতো আমার সাথে। এমন সময় ছাদে দরজা মেলার আওয়াজ পেতে সেদিকে তাকায়, দেখে তার বড় ফুপু এসেছে। কি রে মা, কেমন আছিস? বিন্দাস আছি, তোমার খবর কি বলো? আমি তো 2 দিন পর মেয়ে বিয়ে দেব, শাশুড়ি হয়ে যাব। আমার খবর তো ভালোই। মানে রোজকে বিয়ে দিয়ে দেবে এত তাড়াতাড়ি? মেয়েটা মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। দিনকাল ভালো না রে মা, কখন কোন অঘটন ঘটে কে বলতে পারে। জাঙ্কুকের সাথে বিয়েটা ঠিক হয়েছে তে, তোর আন্টি তো তার জন্যই এসেছেন। 25 তারিখে বিয়ে তারিখ পড়েছে। তোমরা সিরিয়াস? রোজের কি এখন বিয়ের বয়স হয়েছে? 18 বছর হয়েছে ওর? এত ছোট একটা মেয়ে। হ্যাঁ হয়েছে তো, রোজের 18 বছর 4 মাস চলছে। তাই বলে ওর পড়াশোনা শেষ না করতেই বিয়ে? শোনোতে, মেয়ে ছোট থাকতেই বিয়ে দিয়ে দিলেই ভালো, সংসারে অশান্তির সৃষ্টি হবে না। সবার কথা মেনে চলবে, ঘাড় তেরামি করবে না। কেন, পড়াশোনা শেষ করে বিয়ে করলে কি সমস্যা? সেই সাথে ওর যার সাথে বিয়ে হবে সেই লোকটা যদি ভালো না হয়, যদি কিছু বছর পর সংসার ভেঙে যায়, তখন কি করবে? তাই বলে কি তোমার মতো বয়স্ক হয়ে বিয়ে করবে নাকি? পাশের বাড়ি আন্টিটা কথা শুনে তে মুচকি হেসে বলল, সিরিয়াসলি আন্টি, আমাকে কি দেখতে বয়স্ক মনে হয়? 23 বছরে পড়লাম মাত্র, আর আমাকে বয়স্ক মহিলার মতো লাগে, তাই না? আপুর বিয়ের সময় যখন এখানে ছিলাম আপনার ভাইয়ের একটা মেয়েকে দেখেছি,
তার বয়স তো 26 হবে, এখনো বিয়ে দেননি। তাকে কি দেখতে কচি খুকির মতো লাগে? আগে নিজের পরিবারের দিকে তাকাবেন, তারপর অন্যের মেয়েকে নিয়ে সমালোচনা করতে আসবেন। বড় বিধায় আমি আপনার সাথে তর্কে যেতে চাইছি না। পরক্ষণেতে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমার খিদা লেগেছে, নিচে আসো, খেতে দাও। নিজের হাতে খাইতে পারবো না, তুমি খাইয়ে দিবা, আসো। ইয়ঞ্জন তের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এই তো আমার সেই প্রতিবাদী আগের তে। দেখতে দেখতে জাঙ্কুকের গায়ে হলুদের দিন চলে এলো, অথচ জাঙ্কুক এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। গতকাল রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছে সে। মা ইমোশনাল ব্ল্যাকমেল করে জাঙ্কুককে বাড়িতে আসতে বাধ্য করেছেন। সকাল 10টায় সুগা, জিমিন আর সুগার বাবা মা এসে জাঙ্কুকদের বাড়িতে পৌঁছায়। ফুপুমনি, জাঙ্কুক কোথায়? তার বিয়ে তাকেই তো দেখতে পাচ্ছি না। ওর রুমে গিয়ে দেখে আয়, পড়ে পড়ে ঘুমাচ্ছে। সুগা জাঙ্কুকের রুমে এসে দেখে জাঙ্কুক ঘুম থেকে উঠে মুখটাকে মলিন করে বসে আছে। কি রে ভাই, এইভাবে বসে আছিস কেন? আমার বোধ হয় আর মন ভাঙা মানুষটাকে পাওয়া হবে না রে সুগা। তাকে খোঁজার আগে মা বিয়ে করিয়ে দিচ্ছে। মন ভাঙা মানুষ মানে? তুই কি কোনোভাবে তের কথা বলছিস? সুগার কথা শুনে জাঙ্কুক সুগার দিকে চোখ বড় বড় করে তাকালো। তে যে মন ভাঙা মানুষ তা তুই কিভাবে জানিস? জাঙ্কুকের এমন প্রশ্নে সুগা থতমত খেয়ে গেল। জানিস সুগা, আমি সেদিন দেখেছিলাম প্রিয় মানুষটাকে হারিয়ে মেয়েটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো করে চিৎকার করে কান্না করেছিল। আমি দেখেছিলাম তার সেই প্রিয় মানুষটা তাকে কতটা কষ্ট দিয়েছিল। এও দেখেছিলাম কি এক অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল মেয়েটা। তার প্রিয় মানুষটা তাকে ধোঁকা দিয়েছিল, কত সুন্দর নিখুঁত অভিনয় করেছিল তার সাথে। জাঙ্কুকের কথাগুলো শুনে সুগা যেন আকাশ থেকে পড়ল। জাঙ্কুক মুচকি এসে বলে, জানিস মেয়েটাকে দেখে বোঝাই যেত না যদি ওকে খুঁটিয়ে না দেখতাম যে মেয়েটার মনে কি ঝড় বয়ে গেছে। আমি দেখতাম তার প্রিয় মানুষটা আর তার বউটা যখন খুব কাছাকাছি এসে হাতের উপর হাত রেখে কথা বলতো, মেয়েটা এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকতো। মাঝরাতে তাকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেও দেখেছি আমি। আর তার সেই প্রিয় মানুষটা কে জানিস? সুগা চুপ করে বিছানা চাদরের দিকে তাকিয়ে আছে। তার প্রিয় মানুষটা তুই সুগা? আচ্ছা সুগা, তোর কি একটু বিবেকে বাঁধেনি? 3টা বছর মেয়েটার সাথে সম্পর্ক রেখেও কি তোর ওর প্রতি একটু মায়া হয়নি? সুগা কিছুই বলছে না। জাঙ্কুক যে সেদিন সব কথাগুলো শুনেছে তা খুব ভালো করে বুঝতে পারছে সুগা। সেদিন রাত্রে আমিও ছাদে ছিলাম, কিন্তু তুই আমাকে দেখতে পাইনি। তোর বউ ভাতের দিন তুই যখন ছাদে গিয়েছিলি তখনই আমার খটকা লেগেছিল। ছাদের দরজার পাশে দাঁড়িয়ে তোদের সব কথাই আমি শুনেছি। আমার ভাই যে এতটা জঘন্য হতে পারে সেদিন তের কান্না না দেখলে আমি বুঝতেই পারতাম না। জাঙ্কুক, আমি জানতাম না যে জিমিন তের বোন হয়। দেখ, জিমিনকে আমি সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি, ওকে আমি হারাতে পারবো না। আমি জানি রে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এমন ভুল আর কোনোদিনও হবে না। 3টা বছর তোর সাথে সম্পর্ক রেখে তোর বিন্দু মাত্র মায়াটুকু জন্ম নেয়নি, আর সেই তুই কিনা এই কয়েক মাসের মধ্যেই জিমিন ভাবিকে ভালোবেসে ফেলেছিস। বিশ্বাস করতে যে খুব কষ্ট হচ্ছে রে ভাই। সুগা আর কিছু না বলে চুপ করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই হলুদের আয়োজনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। রোজকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এই পিচ্ছি, তুই এই বিয়েতে রাজি হয়েছিস কেন বলতো? আমিও ওই দিন ফুপুমণিকে কত করে বুঝিয়েছি, তিনি তো আমার কোনো কথাই শুনলো না। আমি তো বিয়ে করতে চাইনি তে আপি। মা বাবা ভাইয়ে সবাই আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তারা কি যে পেয়েছে ওই জাঙ্কুকের মাঝে, এত পাগল হয়ে গেছে কেন সবাই বিয়ে দেওয়ার জন্য? নিশ্চয়ই তাবিজ করেছে। কি বলবো আপু, যার সাথে বিয়ে হচ্ছে তাকে দেখিও নাই, আর কথাও হয়নি। সে আমাকে দেখেছে কিনা তাও জানি না। এটা কেমন কথা? তোর তো জাঙ্কুকের সাথে কথা বলা উচিত ছিল। জানিস উনি তোর থেকে কিন্তু 9 বছরের বড়। হ্যাঁ, এই বুড়ার আমি বিয়ে করবো না তে আপু। এখন আর কিছুই করার নেই রে রোজ। এদিকে জাঙ্কুককে হলুদ দিয়ে সবাই ভূত বানিয়ে ফেলেছে। খালি আমি একটু ছাড় পাই তখন তোদের অবস্থা খুবই খারাপ হবে, দেখে নিস। আচ্ছা, দেখে নেব কি এমন করতে পারিস। সকালে বিয়ের আয়োজন করা হয়। পুরো বাড়িতে মানুষ গিজগিজ করছে। পার্লারে মেয়েরা এসেছে রোজকে সাজাতে। তে তাদেরকে নিয়ে রোজের রুমে গিয়ে দেখে পুরো রুম ফাঁকা, রোজ কোথাও নেই। তে দৌড়ে বাইরে এসে মার ফুপুকে খুঁজে বের করে বলে, রোজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, মেয়েটা বা কোথায় গেল? আয় হায়! রোজের মা মাথায় হাত দিয়ে বসে পড়লো।
তে তুই সব জায়গায় খুঁজে দেখ, কোথায় আর যাবে মেয়েটা। তে কিছু একটা ভেবে আবারও রোজের রুমে যায়। হঠাৎ তে চোখ যায় টেবিলের উপরে রাখা একটা কালো ডায়েরির উপর। তে ডায়েরিটা পড়েই বুঝতে পারে রোজ কারোর সাথে পালিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। মেয়েটাকে আমি কিনা আরো পিচ্ছি মনে করেছিলাম। এই মেয়ের পক্ষ নিয়ে কিনা সেদিন পুপুমণিকে আমি অতগুলো কথা বলেছিলাম। বেচারা জাঙ্কুক, এখন কি হবে তার? বিয়ের দিনে কিনা বউ পালিয়ে গেছে। তে ডায়েরিটা নিয়ে গিয়ে সবাইকে পড়ে শোনায়। ছি ছি ছি, মেয়েটা এত বেয়াদব হয়ে গিয়েছে, আমাদের মান সম্মানের কথা একটাবারও চিন্তা করলো না। শোনেন ফুপা, আপনারা যেমন ওর কথা একবারও ভাবেননি এই বিয়েতে ওর মত আছে কিনা সেসব জানতে চাননি, ঠিক তেমনি ও আপনাদের কথা চিন্তা করেনি। আপনাদের উচিত ছিল ওর কথাগুলো শোনার, ও কি চায় সেটা ভাবার। আর তাছাড়া এখন এগুলো ভেবে লাভ নেই, ছেলের পক্ষকে কি জবাব দেবেন সেটা ভাবুন। সবাই মাথায় হাত দিয়ে বসে আছে, তাদের মাথায় কিছুই আসছে না, কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপ। হঠাৎ করে রোজের মা উঠে এসে তের হাত ধরে বলল, আমাদের এই অসম্মান থেকে বাঁচা মা, তুই ছাড়া আর কেউ আমাদের মান সম্মান বাঁচাতে পারবে না। এখানে তো শুধু আমাদের মান সম্মানের প্রশ্ন আসে না, তাই না? জিমিনা, তোদের মান সম্মানও জড়িয়ে আছে এর সাথে। আজকে যদি এই বিয়েটা না হয় তাহলে জিমিনের শ্বশুরবাড়ির লোকজন পান থেকে চুন খুসলেই জিমিনকে কথা শোনাবে। তোর তো বিয়ের বয়স হয়েছে রে মা, তুই আমাদেরকে বাঁচিয়ে নে। মা দেখো না ফুপু এসব কি বলছে। হ্যাঁ রে মা, আমিও বলি কি তুই এই বিয়েটা করে নে। জাঙ্কুক খুব ভালো একটা ছেলে, তাছাড়া জিমিনের কথাটাও একবার ভাব। জাঙ্কুকের মা প্রথমে তো তোর জন্যই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আমি মানা করে দিয়েছিলাম, কিন্তু এখন আমিই বলছি তুই বিয়েটা করে নে। আরে আজব তো, বিয়ে কি ছেলে খেলা নাকি? রোজ পালিয়েছে তাতে কি হয়েছে? তাদেরকে গিয়ে বলে দাও যে বিয়েটা হবে না, তাহলে তো হয়ে গেল। এবার সবাই মিলে তেকে বোঝাতে লাগলো, মেহমানরা জেনে গেলে কি হবে, আর সমাজের লোকেরাই বা কি বলবে? মান সম্মান সব শেষ হয়ে যাবে। তে কিছুই বলছে না, চুপ করে আছে। আচ্ছা, তোর কি অন্য কাউকে পছন্দ আছে মা? না বাবা, আমি কাউকে পছন্দ করি না, তোমরা আমাকে একটু ভাবার সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, তুই ভেবে বল। একটু পরে কিন্তু বরযাত্রীও চলে আসবে। সবাই চলে গেলে তে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকার পর তার একটা কথা মাথায় আসে, আর সেটা হলো সুগার শাস্তি। বিয়ে আজ না হয় কাল করতেই হবে। জাঙ্কুক ছাড়া সুগার আর কোনো ভাইও নেই, যা আছে সব পিচ্ছি। সুগার সামনে তার ফুফাতো ভাইয়ের সাথে সুখের সংসার করার ইচ্ছা জাগলো তের মনে। কিছুক্ষণ পর তে সবিন আর ইয়ঞ্জনের সামনে গিয়ে মুখটাকে গম্ভীর করে বলে, আমি বিয়েটা করতে রাজি আছি। রোজের জন্য কেনা বিয়ের শাড়ি আর চুড়ি দিয়ে তেকে সাজানো হয়েছে। জাঙ্কুকেরা চলে এসেছে জিমিন মায়ের সাথে দেখা করে। রোজের সাথে দেখা করতে আসলে বউয়ের সাজে তেকে দেখে থমকে যায়। রোজের সাথে জাঙ্কুকের বিয়ে না হয়ে তের সাথে হচ্ছে কেন? ইয়ঞ্জন জিমিনকে সব খুলে বললেন। সব শুনে জিমিন থ হয়ে গেছে। তের পাশে গিয়ে বসে তেকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার যাকে তো অনেক সুন্দর লাগছে। তোর যাকে? হ্যাঁ, এখনো তোর বোনই আছি, বোন বলবি, বুঝছিস? কিছুক্ষণ পর কাজী সাহেব তের কাছে আসেন। বিয়ে সবকিছু বলে এখন বলছেন কবুল বলার জন্য। অনেক সময় নিয়ে তে কবুল বলে ফেলে। তারপর রেজিস্ট্রেশন পেপারে সাইন করিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে বলে কবুল বলার জন্য। জাঙ্কুকও সময় নিয়ে কবুল বলে। রেজিস্ট্রেশন পেপারে সাইন করে জাঙ্কুক সারা জীবনের জন্য তের হয়ে গেল। কবুল বলার পর বড়রা সবাই তে আর জাঙ্কুককে একসাথে বসিয়ে দেয়। জাঙ্কুকের মা জিন তেকে বউ হিসেবে পেয়ে তো অনেক খুশি। সুগা জিমিনকে খাবারের সময় পাহারা দিচ্ছিল। জিমিন খাওয়া শেষ হলে মুচকি এসে জিমিনের হাত ধরে জাঙ্কুকের কাছে এগিয়ে যায় সুগা। জাঙ্কুকের পাশে তেকে দেখে তার চোখ যেন কঠোর থেকে বের হয়ে আসবে। জিমিনের হাত ছেড়ে দিয়ে সুগা তের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তে সুগার দিকে তাকিয়ে মনে মনে বলল, মিস্টার দোলা ভাই, আমাকে যতটা না কষ্ট দিয়েছেন এই কয়েক মাসে, আমি যতটা না কষ্ট পেয়েছি সবকিছু সুদে আসলে ফেরত দেব। আমি কখনোই ভুলবো না, আপনার জন্য আমি দম বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না করেছি। আমার কাছে জীবনের মানেটাই হারিয়ে গিয়েছিল। নিজের জামাই থাকতে অন্যের জামাইয়ের দিকে নজর না দিলে কি হয় না? তে রাগে চোখে জাঙ্কুকের দিকে তাকায়। না মানে আমার খারাপ লাগে তো, আমিও কিন্তু অনেক কিউট আছি, সুগার থেকেও বেশি। কি বললেন? এই সুগার কিউট?
সুচুর মতো দেখতে লাগে ওরে, কেমনে যে ভালোবাসছিলাম। কিছুক্ষণ পর সবাই জাঙ্কুকদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রজনীগন্ধা আর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে জাঙ্কুকের রুমটা। কিছুক্ষণ আগে জিসু এবং তার কিছু কাজিনরা মিলে তেকে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে গেছে। ওরা চলে যাওয়ার পর তে বসা থেকে উঠে জাঙ্কুকের রুমটা দেখতে লাগলো। এমন সময় জাঙ্কুক রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। জাঙ্কুককে দেখে তের কেমন জানি নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু তা সে প্রকাশ করতে চায় না। রোজের জায়গায় আমাকে দেখে আপনি অবাক হননি কেন? আমি কি বোকা? আমাকে দেখে কি বোকা মনে হয়? তা কখন বললাম? কাজী সাহেব যখন আপনার নাম বাবার নাম বলেছিলেন তখনই তো বুঝতে পেরেছি একজন সিআইডি অফিসারকে বোকা বানানো এত সহজ না। আপনি সিআইডি অফিসার? অফকোর্স। তোমার কি সন্দেহ আছে? এত প্রশ্ন করেন কেন? উফ। তেগিয়ে জাঙ্কুকের পাশে বসে। আপনার সাথে আমার কিছু কথা আছে। দেখো, আমাকে তোমার কিছুই বলতে হবে না, আমি তোমার বিষয়ে সবকিছুই জানি। সবকিছু মানে? সবকিছু মানে সবকিছু। আর হ্যাঁ, সুগার তোমার ব্যাপারেও আমি জানি। কথাটা শুনে তে স্তব্ধ হয়ে যায়। চিন্তা করো না, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার অতীত নিয়ে আমি আগ্রহী নই। আমার কাছে শুধু বর্তমান আর ভবিষ্যতেই ম্যাটার করে। আর তোমার বর্তমান আর ভবিষ্যতে আমি থাকতে পারলেই হবে। তে জাঙ্কুকের কথার উত্তরে কিছুই বলে না, চুপ করে বসে থাকে। যাও, ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। তারপর এক এক করে দুজনে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। জাঙ্কুক ঘুমাতে যাওয়ার আগে আবারও তের দিকে ফিরলো। তেকে উদ্দেশ্য করে বলল, তে আরেকবার বিশ্বাস করতে পারো কিন্তু কাউকে। কথা দিচ্ছি কোনোদিনও কষ্ট দেব না। তোমার বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। তে জাঙ্কুকের চোখে চোখ রেখে বলে, ভীষণ ভয় হয় যে কাছের মানুষগুলোকে বদলে যেতে দেখেছি। বন্ধু বান্ধব যে মানুষগুলো খুব কাছের হয় তাদেরকে দেখেছি স্বার্থের জন্য ঠকাতে। মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন কত সুন্দর নিখুঁত অভিনয় করেছে তারা। তাদের জন্য যে অন্যদের বিশ্বাস করতে ভীষণ ভয় করে। তবে যদি মন চায় কথা দিচ্ছি, আর একবার না হয় কাউকে বিশ্বাস করব। যদি সেই মানুষটা সঠিক হয় তাহলে তার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দেব। তের কথা জাঙ্কুক মুচকি হাসলো। তের মনে সে কখন থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো জাঙ্কুক কিভাবে সুগার কথাটা জানে। একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই, একটা কেন 100টা বলবেন, কোনো মানা নেই। আমার আর সুগার সম্পর্কের কথা কি সুগা নিজে আপনাকে বলেছে? না, ও বলেনি। ও চেয়েছিল সবার কাছ থেকে কথাগুলো আড়াল করে রাখতে, অতীতগুলোকে ঢেকে রাখতে চেয়েছিল। তাহলে আপনি কিভাবে জানেন আমাদের সম্পর্কের কথা? আসলে যেদিন সুগার বাসর রাত ছিল সেদিন তুমি আমাদের বাড়ির ছাদে সারা রাত কাটিয়ে দিয়েছিলে কান্না করতে করতে। চিৎকার করে বলেছিলে সুগার কথা। আমি ছাদে ছিলাম। তোমার মতোই আমার অতিরিক্ত মানুষের ভিড় পছন্দ না। তাই আমি ছাদে চলে গিয়েছিলাম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির বয়ে আনা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। অন্ধকারে ঢাকা ছিল রাত, তাই তুমি আমাকে দেখতে পাওনি। আমিও প্রথমে তোমাকে দেখিনি। হঠাৎ তোমার ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে কে তা দেখার জন্য সেদিকে যেতেই সুগার কথা শুনে থমকে যাই। তার পরের দিন তুমি যখন ছাদে সুগাকে ডেকে পাঠিয়েছিলে, আমি দরজার আড়াল থেকে তোমাদের কথা সব শুনেছিলাম। যদিও এটা ভালো দেখায় না, কিন্তু আমি তো সিআইডি, তাই রহস্য উন্মোচন করতেই ভালো লাগে আমার। তে কি বলবে আর খুঁজে পেল না। 1 মাস পর আজকে তে জাঙ্কুক তেদের বাড়িতে যাবে, সাথে জিমিনা সুগাও যাবে। বাড়িতে এসে বিকালের দিকে ওরা খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় ঘুরতে বের হয়। সেখানে তের এক চাকমা বান্ধবীর সাথে তাদের দেখা হয়, যার নাম জেনি। তোমরা চলো না আমাদের গ্রামে, সেখানে আজকে উৎসব হচ্ছে, অনেক ভালো লাগবে তোমাদের। জেনির কথায় ওরা 4 জন সেখানে যেতে রাজি হয়ে যায়। ওখানে যাওয়ার পর জেনি ওদের কিছু চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে দেয়। জিমিন কাপড় পরে আসলে সুগা বলে, বাঙালিদের কি এই পোশাকে অত মানায়? কে বলেছে? ওই দেখো, দেখে কত সুন্দর লাগছে। জাঙ্কুক ভাইয়া কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মশালের আগুনে হলদে আলো তের মুখের একপাশে পড়ছে। সবার সাথে তাল মিলিয়ে নাচছে আর হাসছে তে। জাঙ্কুক একপাশে দাঁড়িয়ে তের দিকে মুচকি হেসে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে আজ নতুন করে দেখছে সে। সুগার মন অন্য চিন্তা করতে ব্যস্ত। তোমার মন আজকাল কোন দিকে থাকে বুঝতে পারি না আমি। বলছি জাঙ্কুক আর তেকে খুব মানিয়েছে, তাই না বলো? সুগা কিছুই বলল না, চুপ করে তাকিয়ে রইল তে আর জাঙ্কুকের দিকে। হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। সবাই দৌড়ে টিনের চালে একটা ঘরে ঢুকে পড়ে। তে সবার শেষে এসে দাঁড়িয়েছে টিনের চালের নিচে।
অন্যরা বৃষ্টির মাঝে নিজেদের ঘরে গিয়ে উঠল। ছোট একটা টিনের ঘরে বারান্দায় গিয়ে দাঁড়ালো তে। ভিজে গেছে পুরো। তে এক মনে চুলে পানি ছাড়ছে, অনেকটা ভিজে গেছে। জাঙ্কুক হাত দিয়ে মাথার চুলগুলো ছাড়তে ছাড়তে তের দিকে চোখ পড়তে থমকে যায়। মশালে হলদে আভায় তেকে কেমন যেন আকর্ষণীয় লাগছে তার কাছে। জাঙ্কুক একটা ঢোক গেলে অন্যদিকে তাকায়, কিন্তু বেহায়া মন শুধু তের কথাই ভাবছে। চোখগুলো শুধু তের দিকে তাকাতে চাচ্ছে। জাঙ্কুক চোখ ছোট ছোট করে আবারও তের দিকে তাকায়। বৃষ্টিতে ভিজে যাওয়ায় তের শরীরে ভাঁজ স্পষ্ট। জাঙ্কুক আবারও চোখ মুখ খিচে অন্যদিকে তাকালো। এমন ভাব করছে যে এইটা অন্য কারো বউ, এটা তোর বউ বেটা। তোর বউকে তুই দেখতেই পারিস, তাহলে এত সংকোচ বোধ করিস কেন? জাঙ্কুক তের দিকে এক পা করে এগিয়ে গেল। একটা ঘোরের মাঝে আছে জাঙ্কুক এখন। তের পেছনে দাঁড়িয়ে জাঙ্কুক তের কোমর জড়িয়ে নিচের দিকে টেনে নিল। আরে কি করছেন, ছাড়ুন। তের ঠোঁটের উপর আঙুল রেখে চুপ করে থাকতে ইশারা করলো জাঙ্কুক। তের ঠোঁট জোড়া কাঁপছে। জাঙ্কুক এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে জাঙ্কুক তের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে গেল। নিজের অজান্তেই তেকে জাঙ্কুক কিস করে বসে। তারপর মুহূর্তেই তেকে ছেড়ে দিয়ে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তে স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। একটু আগে কি হয়েছে তা বুঝতে পারছে না সে। তে কাঁপা হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দেখলো জাঙ্কুক বাইরে এসে বৃষ্টিতে ভিজে গেছে পুরো। গাছের শিকড়ের উপরে বসে মাথার চুলগুলো হাত দিয়ে টানছে। ইস, কি করে ফেললাম, একদম হুঁশে ছিলাম না আমি। যদি তে এখন আমার উপর রাগ করে, ওর তো অনুমতি ছিল না। উফ, কি যে করে ফেললাম। নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে মাথা উঁচু করে সামনে তাকায় জাঙ্কুক। তে দাঁড়িয়ে আছে, ভিজে গেছে পুরো। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তে কোনো রিয়াকশন না করে জাঙ্কুকের পাশে বসলো। বৃষ্টি পড়ছে, দুজনেই ভিজে শেষ। সরি। কেন? আসলে তখন আমি সেন্সে ছিলাম না, কেমন যেন একটা ঘোরের মাঝে ছিলাম। তো কি হয়েছে? তুমি রাগ করনি তো তে? আই এম সরি। আপনার বউকে আপনি কিস করেছেন, তাতে সমস্যা কি? সত্যি তুমি রাগ করনি? রাগ করলে বা কি, 3 অক্ষরে কবুল বলার পর আমার উপর আপনার অধিকার জন্ম নিয়েছে। আপনি সেই অধিকার থেকে নিজের ইচ্ছে পূরণ করেছেন। এতে শুধু শুধু রাগ করে কি হবে? আর বৃষ্টিতে ভিজতে হবে না, আসুন, না হয় পরে জ্বর চলে আসবে। কিছুই হবে না আমার, চিন্তা করো না। রাত প্রায় 10টার দিকে বৃষ্টি থামে। তে, জাঙ্কুক, সুগা আর জিমিন বাড়িতে ফিরে আসে। মাঝরাতে কারো গোঙানির আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় তের। পাশ ফিরে দেখে জাঙ্কুক কাঁপছে অনবরত। তে শোয়া থেকে উঠে জাঙ্কুকের কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। তে বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে কাভার থেকে আরেকটা কম্বল বের করে জাঙ্কুকের গায়ে দিয়ে দিল। তে একটা কাপড়ে পট্টি নিয়ে এক বাটি পানিতে ভিজিয়ে জাঙ্কুকের মাথায় জল পট্টি দিতে লাগলো। 2 দিন পর। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জাঙ্কুকদের বাড়ির ছাদের এক কোণায় দাঁড়িয়ে গোধূলি বেলার আকাশ দেখছিল জাঙ্কুক। প্রায় 1.5 ঘন্টা হবে তারা তেদের বাড়ি থেকে নিজেদের বাড়িতে এসে পৌঁছেছে। তার পাশ থেকেই তের বলা কথাটা শুনে তের দিকে তাকিয়ে জাঙ্কুক বলল, কোনো কথা বলার সময় আর জিজ্ঞেস করবে না। তোমার যখন যা মনে আসে তখন আমাকে তুমি তাই বলবা, অনুমতির কোনো প্রয়োজন নেই। আপনার কি আগে কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল? আমি আবেগে আপ্লুত হইনি কোনোদিন। আমি সব সময় আমার স্ত্রীর জন্য আমার সব আবেগ, প্রেম, ভালোবাসা জমিয়ে রেখেছিলাম। কখনো কোনো মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস আসেনি। জানোতে, অনেকগুলো কেস পাই বিয়ের পর বউ অন্য কারোর সাথে পরকিয়া করে স্বামীকে ধোকা দিয়ে পালায়, ছোট ছোট বাচ্চা রেখে। তাই আমি সবসময় চাইতাম একজন মন ভাঙা মানুষ, যাকে প্রচন্ড ভালোবাসতে শিখিয়ে কেউ ছেড়ে চলে গেছে, যে বোঝে ভালোবাসা মানুষটা ঠকালে ঠিক কতটা কষ্ট হয়। আর দেখো আমি কতটা লাকি যে তোমাকে পেয়েছি, সত্যিকারের একজন মন ভাঙা মানুষ পেয়েছি। তে চুপ করে জাঙ্কুকের কথা শুনতে লাগলো। আসলে সত্যি কথা বলেছে জাঙ্কুক। জাঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে তের হাতে একটা আংটি পরিয়ে দিল। তারপর এক নিঃশ্বাসে বলল, বিয়ের পর তোমাকে কিছু দেওয়া হয়নি, এটা তোমার জন্য। ভবিষ্যতে আরো অনেক কিছু পাবে, নিজের ইচ্ছে মতো, পছন্দ মতো বানিয়ে নিও। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো, তারপর নিজের আঙুলে পরা আংটিটির দিকে তাকালো। পছন্দ হয়েছে? হ্যাঁ। আগামীকাল আমাদের ঢাকা ফিরতে হবে। এত তাড়াতাড়ি? অফিস থেকে ফোন আসছে, একটা কেস সলভ করতে হবে। সারা কাউকেই পায় না, শুধু আমাকেই দেখে। কাজ যখন পড়ে গেছে তখন তো যেতেই হবে, কিন্তু একটা শর্ত আছে আমার।
আমি জানি তোমার কি শর্ত, তুমি সুগাতে ফ্ল্যাটে থাকতে চাও তাই না? বাহ, বুঝে গেলেন, খুব ভালো। 1 সপ্তাহ হয়ে গেছে তে জাংকুক সুগা জিমিন যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে এসে উঠেছে। এখানে আসার পর থেকে জাংকুকের সাহায্যে সুগাকে অনেক জ্বালিয়েছে তে। তবে এসবের মধ্যে এই কয়েকদিনে জাংকুকের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে তের। জাংকুক আর সুগা অফিসে থাকার সুবাদে তে জিমিনের কাছে এসে গল্প করছিল। তখনই কথায় কথায় জিমিন থেকে বলে, কি ভালো লাগা তে, কামন, এমন করতে থাকলে দেখবি একদিন কেউ এসে তোর বরকে চুরি করে নিয়ে যাবে। এসব কি বলছিস আপু? হ্যাঁ, সত্যিই বলছি আমি। সময় থাকতে বরকে কন্ট্রোলে আন। সেটা কিভাবে করব? খুব সিম্পল, আমি যেন খালামণি হই সেই ব্যবস্থা কর। কি বলছো? আমাদের মাঝে তেমন কিছুই হয়নি আপু। তুই সত্যিই একটা বোকা। এসব কি বলিস? কিছু হয়নি মানে? সত্যিই বলছি। তুই নিজে থেকেও তার কাছে যাসনি? আমি কিভাবে যাব? কিন্তু সে আমার কাছে আসলে আমি আর বারণ করব না। তুই নিজেও তো যেতে পারিস, তাকেই কেন আসতে হবে? কি বলছিস আপু? বিয়ে হওয়ার পর থেকে তো তোর মুখে কিছুই আটকায় না দেখছি। ধুর, আচ্ছা তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোন। তারপর জিমিন থেকে অনেক কিছুই বুঝিয়ে বলে আর বলে তার কথা মতোই কাজ করতে। রাত প্রায় 11টা। একটু আগে জাংকুক অফিস থেকে বাড়িতে ফিরেছে। দরজা খোলা। দরজা ঠেলে ভিতরে ঢুকিয়ে দেখে পুরো ঘর অন্ধকার, কোনো আলো নেই। জাংকুক কয়েকবার তেকে ডাক দিল কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। লাইট জ্বালাতে গেলে নুপুরের শব্দ তার কানে আসে। তে একটা মোমবাতি হাতে নিয়ে জাংকুকের দিকে এগিয়ে আসে এক পা করে। তের পরনে জর্জেটের একটা লাল শাড়ি, হাতে আলতা। মোমবাতির আলোয় তের মুখ স্পষ্ট, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, মুখে লজ্জার আভা। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে এগিয়ে গেল। এত সাজগোজ কিসের জন্য? হঠাৎ এত সাজলে কেন? তে কিছুই বলল না, দৌড়ে রুমে চলে গেল। জাংকুক তের পিছু পিছু রুমে আসলো। তে ড্রেসিং টেবিলের সাথে গা ঘেঁষে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। জাংকুক রুমে এসে লাইট অন করে যা দেখলো তা দেখে তো জাংকুকের চোখ চড়ক গাছ। বিছানা ফুল দিয়ে সাজানো, সারা রুমে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। জাংকুক রুমে চোখ বুলিয়ে হাসলো। জাংকুক এক পা করে তের দিকে এগিয়ে যেতে থাকে। জাংকুক যত বেশি কাছে আসছে তের নিঃশ্বাস তত ভারী হচ্ছে। জাংকুক তের হাত ধরে টান দিয়ে একদম নিজের সাথে তেকে মিশিয়ে নেয়। জাংকুক তের কানে ফিসফিস করে বলে, কাছে যখন আসতেই চাও তাহলে তো লজ্জা কেন পাচ্ছ? তে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জাংকুক মুচকি হেসে তেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। তারপর আর কি আমি কিচ্ছুই জানি না। 2 দিন পর রেস্টুরেন্টে মুখোমুখি হয়ে বসে আছে জিমিন আর তে। জিমিন আর তে চুপ করে বসে আছে। নীরবতা ভেঙে তে বলল, কি হয়েছে আপু তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বল আমাকে। আমার চোখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বলবি? বলবো। তোর আর সুগার সম্পর্ক ছিল তাই না? মিথ্যা বলার চেষ্টা করবি না। ইস, যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। হ্যাঁ আপু, আমাদের 3 বছরের সম্পর্ক ছিল। এই কথাটা আমার আর সুগার বিয়ের সময় আমাকে বলিসনি কেন যে সুগাকে তুই ভালোবাসিস? আমি চাইনি তুই কষ্ট পাস। আর বিয়ের দিন যদি আমি সব বলতাম তাহলে সমাজে মুখ দেখানো যেত না। সবাই বলে বেড়াতো বড় বোনের স্বামীর সাথে ছোট বোনের প্রেমের সম্পর্ক। আম্মু আব্বুর সম্মান থাকতো না। আর তার চেয়ে বড় কথা, সুগা তোকে ভালোবাসতো, আমাকে না। এই সব কিছু জানা পরে ওর সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না রেতে। কিন্তু আমি কি করব বল না? জিমিন তের হাত ধরে নিজের পেটের উপরে রেখে বলে, তে আমি প্রেগনেন্ট, আমি কি করব বল? জিমিনের কথা শুনে তে যেন কথা বলতে ভুলে গেছে। আমি আজকে সকালে জানতে পারলাম যে আমি মা হব। সুগাকে কথাটা আমি খুব স্পেশাল করে বলতে চেয়েছিলাম। এই খবর শুনেও চমকে উঠতো, কিন্তু ও আমাকেই চমকে দিয়েছে। তে আমার দম বন্ধ হয়ে আসছে। সুগা আমার সাথে কেন এমনটা করলো? দেখ, যা হবার হয়ে গেছে আপু, এসব নিয়ে আর ঝামেলা করিস না। সুগা অনেক আগে থেকেই তোকে ভালোবাসে। এদিকে অফিস থেকে এসে জিমিনকে কোথাও দেখতে পেল না সুগা। টাইটা খুলতে খুলতে রুমে গিয়ে কিছুক্ষণ জিমিনকে ডাক দিল, কিন্তু জিমিনের কোনো সাড়া শব্দ পেল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কোটটাই খোলার সময় চোখ পড়ল প্রেগন্যান্সি টেস্ট কিটের দিকে। সুগা সেটা হাতে নিয়ে দেখে পজিটিভ। তখন যেন সুগার খুশির বাঁধ ভেঙেছে। এত খুশি হয়েছে বলার মতো না।
জিমিন তখন সুগার রুমের দরজার সামনে দাঁড়িয়ে সুগার আনন্দ দেখছিল। একটু আগে সে তের ওখান থেকে এসেছে। রুমে এসে সুগার হাতে প্রেগন্যান্সি টেস্ট কিটটা দেখে আর এগোয়নি, সেখানেই দাঁড়িয়েছিল। সুগার চোখ দরজার দিকে পড়তেই সে আনন্দিত কণ্ঠে বলে ওঠে, তুমি আমাকে কতটা আনন্দিত করেছো তা তুমি নিজেও জানো না। জিমিন কিছু না বলে কান্না করতে থাকে। জিমিন, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তুমি কি খুশি হওনি? কি হয়েছে বলো আমাকে। আমার চোখের দিকে তাকিয়ে কিছু সত্যি কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবো। বলো কি হয়েছে? সামান্য বাজি ধরে তুমি আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছিলে। আমি জানতাম আমার বোনটার সাথে কারো সম্পর্ক ছিল, 3 বছরের সম্পর্ক, যাকে তে সব থেকে বেশি বিশ্বাস করতো, ভালোবাসতো। আমার বোনের গায়ে আমি কখনো একটা আঁচড় লাগতে দেইনি। আমার সেই বোনকে কষ্ট দিতে তোমার বিবেকে বাঁধেনি। আমার ভালোর জন্য, আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য বিয়ের দিন তে নিজের ভালোবাসাকে কুরবানি দিয়ে আমাদের কাউকে কিছু জানায়নি। সেদিন যদি ও আমাকে তোমার আর ওর সম্পর্কে কথা বলতো তাহলে কিন্তু আমি বিয়েটা করতাম না। সুগা থ হয়ে বসে আছে। সব সত্যি জিমিন একদিন জানতো, কিন্তু সেই দিনটা যে আজই হবে তা ভুলেও ভাবেনি সে। দুনিয়ার সবাই জানে তোমার আর তের সম্পর্কে কথা, শুধু আমিই জানতাম না। সুগা, তুমি আমাকে এক দেখায় ভালোবাসতে পারলে, কিন্তু 3 বছর তের সাথে থেকে ওকে ভালোবাসতে পারোনি। তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে আমি সংসার করব এই কথা ভুলে যাও তুমি। আমি তোমাকে ডিভোর্স দেব সুগা। সুগার দুনিয়া যেন থমকে গেছে, দম বন্ধ হয়ে আসছে তার। তোমাকে দেখার পর থেকে আমার কাউকে ভালো লাগেনি জিমিন। তের সাথে আমি জোরপূর্বক রিলেশনে ছিলাম। ওরা বলেছিল তের সাথে যদি আমি রিলেশনে থাকি তাহলে ওরা তোমাকে খুঁজে দেবে। তের সাথে আমার তখন ব্রেকআপ করারও কোনো উপায় ছিল না। সুগা জিমিনকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বের হয়ে তেদের ফ্ল্যাটে চলে গেল। জাংকুক একটু আগে অফিস থেকে এসেছে, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। তে জাংকুকের জন্য খাবার গরম করতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। তে গিয়ে দরজা খুলে দেখে সুগা আর জিমিন দাঁড়িয়ে আছে। সুগার চোখ লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলমল করছে। ওদের এই অবস্থা দেখে তের বুকের মাঝে ধক করে উঠল। সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। কোনো রকম দরজার সামনে থেকে সরে এসে দাঁড়ালো। সুগা ভিতরে ঢুকে গেল, জিমিনও ভিতরে ঢুকলো। সুগা তের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও তে। আমি বাজি ধরে তোমার জীবনে 3টা বছর নষ্ট করে দিয়েছি তে। আমি জিমিনকে ভীষণ ভালোবাসি। আমার সন্তানকে, আমার ভালোবাসা মানুষটিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না তে। আমাকে তুমি মাফ করে দাও। আমি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি না তে। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। জিমিন এক কোণায় দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। জাংকুক ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে দেখে সুগা তের সামনে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু করে। জিমিনও এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায়। তে অসহায় দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তে, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো, তবুও আমাকে তুমি ক্ষমা করে দাও। জিমিনকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে বলো না আমাকে ছেড়ে না যেতে। সুগা তের পা ধরতে গেলে তে সরে গিয়ে বলে, কি করছেন এইসব? পাগল হয়ে গেছেন? ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। তে চুপ করে সোফায় বসে আছে। জিমিনও তো সুগাকে ভালোবাসে। ভালোবাসা মানুষের তো হাজার ভুল ক্ষমা করে দেওয়া যায়। নীরবতা ভেঙে তে বলল, ধন্যবাদ আপনাকে সুগা। আপনি আমাকে ছেড়ে গেছেন বলে আমি জাংকুকের মতো কাউকে পেয়েছি। জাংকুককে পাওয়ার পর এই কয়েকদিনে আমার আর আপনার কোনো সম্পর্ক ছিল সেটা আমি প্রায় ভুলতেই বসেছি। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপু, আমি যদি চাইতাম তাহলে বিয়ের দিন সব বলতে পারতাম। আমি জানি তুই ওনাকে খুব ভালোবাসিস। উনিও তোকে ভীষণ ভালোবাসে। ওনার চোখের দিকে তাকিয়ে দেখ। তোকে হারানোর ভয়ে কাঁদছেন তিনি। অতীত সেটা সবার জীবনেই থাকে। অতীত আঁকড়ে ধরে থাকার কোনো মানে হয় না। আমি তো এই মানুষটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি, ভালো আছি তার সাথে। একটা সত্যি কথা বলবো? তে জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এই জাংকুক নামক মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি। ভীষণ ভালোবাসি আপনাকে জীবন জাংকুক। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি তে। তে মিষ্টি হাসলো, তারপর আবারও বলল, আমি চাই না একটা অসুন্দর অতীতের জন্য তোরা তোদের সংসার ভাঙ। তোরা একে অপরকে ভালোবাসিস, তোরা সুখে থাক, এটাই আমি চাই, সবসময় চাই। জিমিন কিছু না বলে উঠে নিজের রুমে চলে যায়। এরপর কেটে যায় 3 মাস।
প্রথম 2 মাস জিমিন সুগার সাথে কোনো প্রকার কথা বলেনি, নিজের বাবার বাড়িতে গিয়েছিল। তারপর সবাই বুঝিয়ে শুনিয়ে জিমিনকে সুগার কাছে দিয়ে যায়। ভুল মানুষের দ্বারাই হয়, আর ক্ষমা মানুষের মহৎ গুণ। যদিও মন থেকে জিমিন সুগাকে এখনো ক্ষমা করতে পারেনি, তবুও নিজের সন্তানের কথা ভেবে সে সুগাকে ছেড়ে যেতে পারেনি। এরপর 2 বছর পর সুগা আর জিমিনের ছেলে আর টেকুকির মেয়েকে দেখানো হয়। সবাই একে অপরের সাথে এখন খুব ভালোই আছে।